অন্ধকার, চারদিকে শুধু নোনা জলের গর্জন আর নিশ্ছিদ্র অন্ধকার। 1911 সাল, লোহার শিকলে বাঁধা এক বন্দীকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে আন্দামানের সেলুলার জেলের 7 নম্বর উইংয়ের সেই কুঠুরিতে, যেখান থেকে কেউ জীবিত ফেরে না। ব্রিটিশ জেলার বারবার চিৎকার করে বলছেন, এখানে তোমার নাম মুছে যাবে সাভারকর, তুমি কেবল একটা নম্বর হয়ে থাকবে। কিন্তু তিনি জানতেন না, এই বন্দী তার নখ দিয়ে জেলের দেওয়ালে লিখে রাখবেন ভারতের আগামীর ইতিহাস। ভারতের মহান স্বাধীনতা সংগ্রামী নাকি বিতর্কিত তাত্ত্বিক? কেন আজও তার নামে দেশ দুভাগে বিভক্ত হয়? আজ ভয়েস অফ অডিও বুকে আমরা উন্মোচন করব বিনায়ক দামোদর সাভারকরের জীবনের সেই ধোঁয়াশাচ্ছন্ন অধ্যায়গুলো। কান পেতে শুনুন, ইতিহাস কথা বলছে। অধ্যায় 1, অগ্নিপুরুষের উত্থান, জন্ম ও বিপ্লবী জীবন। সাভারকরের বিপ্লবী সত্তা কোনো আকস্মিক ঘটনা ছিল না। 1883 সালে মহারাষ্ট্রের ভাগুর গ্রামে জন্মের পর থেকেই তিনি ছিলেন তেজি। মাত্র 16 বছর বয়সে তিনি মিত্রমেলা গঠন করেন, যা পরে অভিনব ভারত সোসাইটি নামে পরিচিত হয়। তার লক্ষ্য ছিল সশস্ত্র বিপ্লব। সেখানে ইন্ডিয়া হাউস হয়ে ওঠে বিপ্লবীদের আড্ডা। সাভারকর সেখান থেকে বইয়ের ভেতরে লুকিয়ে পিস্তল এবং বোমা তৈরির ম্যানুয়াল ভারতে পাঠাতেন। ব্রিটিশ ইন্টেলিজেন্স রিপোর্ট অনুযায়ী এই অভিযোগ ছিল। 1910 সালে তাকে গ্রেপ্তার করে যখন জাহাজে করে ভারতে আনা হচ্ছিল, তিনি ফ্রান্সের মার্সেলস বন্দরে চলন্ত জাহাজের টয়লেটের জানলা দিয়ে সমুদ্রে ঝাঁপ দেন। ঘণ্টার পর ঘণ্টা সাঁতার কেটে ফরাসি উপকূলে পৌঁছান। এই ঘটনা ইউরোপের সংবাদ মাধ্যমে শোরগোল ফেলে দেয়। এই তথ্যের প্রধান উৎস বিক্রম সম্পতের বই সাভারকর একোজ ফ্রম আ ফরগটেন পাস্ট এবং তৎকালীন ব্রিটিশ ইন্টেলিজেন্স রিপোর্ট থেকে। কিন্তু এই দুর্ধর্ষ বিপ্লবীর ভাগ্যে শেষ পর্যন্ত কি লেখা ছিল? কেন ব্রিটিশরা তাকে 50 বছরের কারাদণ্ড দিয়ে কালাপানিতে পাঠিয়েছিল? পরের অধ্যায়ে শুনুন সেই যন্ত্রণার ইতিহাস। অধ্যায় 2, কালাপানি ও মুক্তি বিতর্ক, বীরত্ব নাকি আপোষ। 1911 সাল, আন্দামানের পোর্ট ব্লেয়ার। চারদিকে অতল সমুদ্রের লোনা জল, আর মাঝখানে দাঁড়িয়ে এক অভিশপ্ত দুর্গ, সেলুলার জেল। এই জেলের 7 নম্বর উইংয়ের দোতলার সেই ছোট কুঠুরিতে বন্দী করা হল বিনায়ক দামোদর সাভারকরকে, যেখানে দিনের আলো পৌঁছাত না, কিন্তু পৌঁছাত ব্রিটিশ জেলারের চাবুকের শব্দ। আজ আমরা আলোচনা করব সাভারকরের জীবনের সেই বিতর্কিত অধ্যায়, যা আজও ভারতীয় রাজনীতিতে ঝড়ের সৃষ্টি করে, তার ক্ষমার আবেদন। 1. সেলুলার জেলের সেই নরক যন্ত্রণা। সাভারকরকে কেবল বন্দী করে রাখা হয়নি, তাকে দিয়ে করানো হতো অমানুষিক পরিশ্রম। তাকে প্রতিদিন প্রায় 30 পাউন্ড তেল বের করতে হতো সরিষা পিষে। যদি কাজ ঠিক মতো না হতো তবে জুটত চাবুকের মার। দীর্ঘ সময় তাকে সলিটারি কনফাইনমেন্ট বা নির্জন কারাবাসে রাখা হয়েছিল। এমনকি তার নিজের ভাই গণেশ সাভারকরও একই জেলে বন্দী ছিলেন। কিন্তু 2 বছর পর্যন্ত তারা জানতেনই না যে তারা একই দেওয়ালে বন্দী। এই বর্ণনার উৎস সাভারকরের নিজের লেখা বই মাই ট্রান্সপোর্টেশন ফর লাইফ এবং সেলুলার জেলের মিউজিয়াম রেকর্ড থেকে আমরা পাই। 2. ক্ষমার আবেদন রহস্য, 1911 থেকে 1921। সাভারকর 1911 থেকে 1921 সালের মধ্যে মোট 6 বার, কিছু ঐতিহাসিক নথিতে 5 বার প্রধান আবেদনের কথা বলা হয়, ব্রিটিশ সরকারের কাছে চিঠি বা আবেদনপত্র পাঠিয়েছিলেন। কবে কবে আবেদন করেন? 30 আগস্ট 1911, 14 নভেম্বর 1913, 1914, 1917, 1918 এবং সর্বশেষ 30 মার্চ 1920। আবেদনে কি লেখা ছিল? সাভারকর তার 1913 চিঠিতে লিখেছিলেন,
আমি যদি সরকার থেকে মুক্তি পাই তবে আমি সরকারের অনুগত হয়ে থাকব। ব্রিটিশ সরকারের দুয়ারে দাঁড়িয়ে থাকা সেই হারিয়ে যাওয়া সন্তান প্রডিগাল সন যেমন পিতার কাছে ফিরে আসে, আমিও তেমনি ফিরে আসতে চাই। দুই বিপরীত ব্যাখ্যা। সমালোচকদের মতে এজি নুরানি। এটি ছিল ব্রিটিশদের কাছে নিঃশর্ত আত্মসমর্পণ এবং নিজের বিপ্লবী আদর্শের সাথে বিশ্বাসঘাতকতা। সমর্থকদের মতে বিক্রম সম্পদ। এটি ছিল একটি যুদ্ধ কৌশল। সাভারকর বুঝেছিলেন জেলের ভেতরে পচে মরলে দেশের কোনো লাভ নেই। তিনি শিবাজী মহারাজের আদর্শ অনুসরণ করে জেল থেকে বেরিয়ে পুনরায় লড়াই করার সুযোগ খুঁজছিলেন। এই তথ্যসূত্র পাই ভারত সরকারের ন্যাশনাল আর্কাইভস অফ ইন্ডিয়া, হোম ডিপার্টমেন্ট, পলিটিক্যাল ফাইলস থেকে। ৩. 1924 শর্ত সাপেক্ষ মুক্তি ও নজরবন্দি। অবশেষে 1921 সালে তাকে আন্দামান থেকে সরিয়ে রত্নগিরি জেলে আনা হয় এবং 1924 সালের 6 জানুয়ারি তাকে মুক্তি দেওয়া হয়। কিন্তু এই মুক্তি ছিল কঠিন কিছু শর্তের জালে বন্দী। শর্ত 1. তাকে রত্নগিরি জেলার বাইরে যাওয়ার জন্য সরকারের অনুমতি নিতে হবে। শর্ত 2. তিনি কোনো প্রকার রাজনৈতিক কর্মকাণ্ডে, বক্তৃতা, সভা বা লেখালেখি অংশ নিতে পারবেন না। শর্ত 3. তিনি এই শর্তগুলো অমান্য করলে সরকার তাকে পুনরায় বিচার ছাড়াই জেলে পাঠাতে পারবে। এই নজরবন্দি দশা চলেছিল 1937 সাল পর্যন্ত। তথ্যসূত্র দ্য লাইফ অফ বিনায়ক দামোদর সাভারকর বাই ধনঞ্জয় কীর। এই অধ্যায়ের বিশেষ তথ্যসূত্র: 1. ন্যাশনাল আর্কাইভস অফ ইন্ডিয়া, ফাইল নম্বর 31,1913। 2. সাভারকর ইকোজ ফ্রম আ ফরগটন পাস্ট, বিক্রম সম্পদ, বিক্রম সম্পদ। 3. সাভারকর অ্যান্ড হিন্দুত্বা, এজি নুরানি। 4. দ্য হিস্ট্রি অব দ্য সেলুলার জেল, আন্দামান ও নিকোবর প্রশাসন। পরবর্তী অধ্যায় টিজার। জেল থেকে মুক্তি তো পেলেন, কিন্তু সাভারকর কি সত্যি রাজনীতির বাইরে থাকলেন? না। রত্নগিরির সেই ছোট ঘরে বসেই তিনি জন্ম দিলেন এক কালজয়ী এবং বিতর্কিত দর্শনের, হিন্দুত্ব। এরপরই কি তার সাথে মহাত্মা গান্ধীর সেই ঐতিহাসিক টক্কর শুরু হয়? কেন সাভারকর গান্ধীজির চরকা আর অহিংসাকে প্রত্যাখ্যান করেছিলেন? শুনতে থাকুন পরবর্তী অধ্যায়, গান্ধী বনাম সাভারকর, দুই মেরুর সংঘাত। অধ্যায় 3, গান্ধী বনাম সাভারকর, দুই মেরুর সংঘাত। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে দুই বিশাল ব্যক্তিত্ব, মহাত্মা গান্ধী এবং বিনায়ক দামোদর সাভারকর। মজার বিষয় হল তারা দুজনেই লন্ডনে ব্যারিস্টারি পড়েছিলেন, দুজনেই দেশের মুক্তি চেয়েছিলেন, কিন্তু তাদের পথ ছিল উত্তর মেরু আর দক্ষিণ মেরুর মতো আলাদা। চলুন আজ গভীরে গিয়ে দেখি কেন এই দুই মহাপুরুষ একে অপরের মুখোমুখি দাঁড়িয়েছিলেন। জাতীয়তাবাদের সংজ্ঞা: টেরিটোরিয়াল ভার্সেস কালচারাল ন্যাশনালিজম। গান্ধীর মতো গান্ধীজি বিশ্বাস করতেন ভৌগোলিক জাতীয়তাবাদে। তার মতে ভারতের সীমানার মধ্যে যারা বাস করেন, হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, সবাই সমানভাবে ভারতীয়। সাভারকরের মতো সাভারকর নিয়ে এলেন হিন্দুত্ব দর্শন। তার 1923 সালের বিখ্যাত গ্রন্থ এসেনশিয়ালস অফ হিন্দুত্বতে তিনি বলেন, ভারতীয় হওয়ার জন্য কেবল নাগরিকত্ব যথেষ্ট নয়। যার পিতৃভূমি ফাদারল্যান্ড এবং পুণ্যভূমি হোলি ল্যান্ড এই ভারত, সেই প্রকৃত হিন্দু বা ভারতীয়। মুসলিম বা খ্রিস্টানদের পুণ্যভূমি ভারতের বাইরে মক্কা বা জেরুসালেম হওয়ায় সাভারকর তাদের আনুগত্য নিয়ে প্রশ্ন তুলেছিলেন। 2. অহিংসা বনাম সশস্ত্র প্রতিরোধ, এহিংসা ভার্সেস মিলিটারাইজেশন। গান্ধীর মতো গান্ধীজির মূল মন্ত্র ছিল অহিংসা পরম ধর্ম। তিনি বিশ্বাস করতেন হৃদয় পরিবর্তনের মাধ্যমে ব্রিটিশদের হারানো সম্ভব। অসহযোগ বা সত্যাগ্রহ ছিল তার প্রধান অস্ত্র। সাভারকরের মতো
সাবারকর গান্ধীজির এই অহিংসাকে অমনে করতেন। কেবল অহিংসা দিয়ে রাষ্ট্র রক্ষা সম্ভব নয়। তিনি বলতেন, হিন্দুদের সামরিকীকরণ করো এবং হিন্দু ধর্মকে আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত করো। তিনি বিশ্বাস করতেন, শক্তিশালী শত্রুকে দয়া বা প্রার্থনা দিয়ে নয়, বরং অস্ত্রের মাধ্যমেই দমন করা উচিত। ৩. খেলাফত আন্দোলন ও তোষণ বিতর্ক। দ্বন্দ্বের সূত্রপাত 1920 সালে যখন গান্ধীজি মুসলিমদের সমর্থন আদায়ের জন্য খেলাফত আন্দোলন, তুরস্কের খলিফাকে রক্ষার আন্দোলন সমর্থন করেন, সাবারকর এর তীব্র বিরোধিতা করেন। সাবারকরের যুক্তি, তিনি মনে করতেন ভারতের বাইরে অন্য কোনো দেশের ধর্মীয় নেতার জন্য ভারতের মাটিতে আন্দোলন করা এক্সট্রা টেরিটোরিয়াল লয়্যালটি বা বহির্দেশীয় আনুগত্যের বহিঃপ্রকাশ। এখান থেকেই সাবারকরের মনে মুসলিম তোষণ, অ্যাপিজমেন্ট শব্দটির জন্ম হয়, যা আজও ভারতীয় রাজনীতিতে বহুল চর্চিত। ৪. সামাজিক সংস্কার ও বিজ্ঞান মনস্কতা, একটি অবাক করা তথ্য। গান্ধীর মতো, গান্ধীজি জাতিভেদ প্রথার বিরোধিতা করলেও বর্ণাশ্রম ধর্মের ওপর কিছুটা বিশ্বাস রাখতেন এবং গরুকে পবিত্র জ্ঞানে পূজা করতেন। সাবারকরের মতো, অবাক করা হলেও সত্য, সাবারকর ছিলেন চরম বিজ্ঞান মনস্ক এবং যুক্তিবাদী। তিনি রত্নগিরিতে অস্পৃশ্যতা দূর করতে পতিত পাবন মন্দির তৈরি করেন, যেখানে সব জাতির মানুষ প্রবেশ করতে পারত। এমনকি তিনি গরুকে পূজা করার বিরোধী ছিলেন। তিনি বলতেন, গরু একটি উপকারী পশু মাত্র, দেবতা নয়। এই জায়গায় সাবারকর গান্ধীজির চেয়েও অনেক বেশি আধুনিক ও কট্টর সংস্কারপন্থী ছিলেন। ৫. আধুনিক সভ্যতা ও যন্ত্রের ব্যবহার। গান্ধীর মতো, গান্ধীজি যন্ত্র সভ্যতা ও শিল্পায়নের বিরোধী ছিলেন। তিনি চরকা এবং গ্রামকেন্দ্রিক অর্থনীতির স্বপ্ন দেখতেন। সাবারকরের মতো, সাবারকর চাইতেন ভারত একটি আধুনিক সামরিক শক্তিতে পরিণত হোক। তিনি চাইতেন বড় বড় কলকারখানা এবং অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার। তথ্যসূত্র ১. হিন্দ স্বরাজ ১৯০৯, মহাত্মা গান্ধীর লেখা বই, যেখানে তিনি তার দর্শনের কথা বলেছেন। ২. এসেনশিয়ালস অফ হিন্দুত্ব ১৯২৩, সাভারকরের মূল তাত্ত্বিক গ্রন্থ। ৩. সাভারকর অ্যান্ড হিন্দুত্ব, দ্য ম্যাজিশিয়ানস ফস্টিয়ান বার্গেন, ঐতিহাসিক এ.জি. নুরানির বিশ্লেষণ। ৪. গান্ধী অ্যান্ড সাভারকর, অধ্যাপক জে.পি. হাইথক্সের তুলনামূলক গবেষণা। ৫. দ্য টু ম্যান অ্যান্ড দ্য টু নেশনস, ঐতিহাসিক বিক্রম সম্পতের বইয়ের ২য় খণ্ড। মতাদর্শের এই লড়াই কি কেবল তর্কেই সীমাবদ্ধ ছিল? দেশভাগের সময় যখন লক্ষ লক্ষ মানুষের রক্ত বইছে, তখন গান্ধীজির প্রতিটি পদক্ষেপে সাবারকর কিভাবে প্রতিক্রিয়া দিচ্ছিলেন? আর কেনই বা ১৯৪৮ সালের ৩০ জানুয়ারি সেই ৩টে গুলির শব্দ সারা বিশ্বের সঙ্গে সাবারকরের ভাগ্যকেও চিরতরে বদলে দিয়েছিল? জানতে হলে শুনুন পরবর্তী অংশ, গান্ধী হত্যা ও সাবারকরের বিচার, অধ্যায় ৪, গডসে, আরএসএস ও শ্যামাপ্রসাদ, একটি ত্রিমাত্রিক সম্পর্ক। দিল্লি, ৩০ জানুয়ারি ১৯৪৮। বিড়লা হাউসের প্রার্থনা সভায় মহাত্মা গান্ধীর ওপর করা ৩টি বুলেট কেবল একজন মানুষের প্রাণ কেড়ে নেয়নি, তা ভারতের হিন্দুত্ববাদী রাজনীতির ইতিহাসকেও ওলটপালট করে দিয়েছিল। যখন আততায়ী নাথুরাম গডসে হাতজোড় করে দাঁড়িয়েছিল, তখন পুলিশের নজরে ছিলেন আরও একজন, বিনায়ক দামোদর সাভারকর। কিন্তু গডসে আর সাভারকরের সম্পর্ক ঠিক কী ছিল? আর এই ঝড়ের মাঝে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস এবং ড শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবস্থানই বা কী ছিল? ১. নাথুরাম গডসে ও সাবারকর, গুরু ও শিষ্যের সম্পর্ক। নাথুরাম গডসে ছিলেন হিন্দু মহাসভার একজন সক্রিয় কর্মী। তিনি সাবারকরকে তার বৈচারিক গুরু বা আদর্শিক নেতা মানতেন। সম্পর্ক: ১৯৪৪ সালে গডসে যখন পুনে থেকে হিন্দু রাষ্ট্র নামক সংবাদপত্র শুরু করেন, সাবারকর তাকে ১৫,০০০ টাকা অগ্রিম দিয়ে সাহায্য করেছিলেন। গডসে এবং তার সহযোগী আপতে প্রায়ই সাবারকরের সাথে দেখা করতেন। গান্ধী হত্যা মামলা:
গান্ধীজিকে হত্যার ষড়যন্ত্রে সাভারকরকে অষ্টম অভিযুক্ত হিসাবে গ্রেফতার করা হয়। তবে 1949 সালে বিশেষ আদালত পর্যাপ্ত প্রমাণের অভাবে সাভারকরকে বেকুফ খালাস দেয়। আদালত জানায়, গডসে সাভারকরের অনুগামী হলেও হত্যার সুনির্দিষ্ট নির্দেশ সাভারকর দিয়েছিলেন এমন কোনো অকাট্য প্রমাণ নেই। তথ্যসূত্র জাস্টিস আত্মাচরণস জাজমেন্ট ইন গান্ধী মার্ডার কেস এবং দ্য মেন হু কিল্ড গান্ধী মনোহর মালগনকার। 2. সাভারকর ও আরএসএস আদর্শিক মিল ও কৌশলগত দূরত্ব। অনেকেই মনে করেন আরএসএস ও সাভারকর একই মুদ্রার এপিঠ-ওপিঠ, কিন্তু বাস্তবে তাদের সম্পর্ক ছিল বেশ জটিল। মিল: সাভারকরের দেওয়া হিন্দুত্ব সংজ্ঞায় আরএসএসের মূল ভিত্তি। হিন্দু রাষ্ট্র গড়ার স্বপ্নে তারা একমত ছিলেন। অমিল: আরএসএসের প্রতিষ্ঠাতা হেডগেওয়ার এবং পরবর্তী প্রধান গোলওয়ালকর বিশ্বাস করতেন সাংস্কৃতিক সংস্কার বা মানুষ গড়ার কাজে। অন্যদিকে সাভারকর ছিলেন রাজনৈতিক হিন্দুত্বের পক্ষে। সাভারকর একবার উপহাস করে আরএসএসের ড্রিল ও ব্যায়ামকে বলেছিলেন, এরা কেবল ব্যায়ামাগার, কোনো রাজনৈতিক শক্তি নয়। পতাকা বিতর্ক: সাভারকর ভারতের তেরঙ্গা পতাকার চেয়ে গেরুয়া ধ্বজকে প্রাধান্য দিতেন। আরএসএসও প্রাথমিকভাবে গেরুয়া পতাকাকেই শ্রেষ্ঠ মানত, যা তৎকালীন কংগ্রেস সরকারের সাথে তাদের দূরত্ব বাড়িয়ে দেয়। তথ্যসূত্র সাভারকর অ্যান্ড হিন্দুত্বা, দ্য ম্যাজিশিয়ানস ফস্টিয়ান বার্গেন, A.G. নুরানি এবং আরএসএস, আ ভিউ টু দ্য ইনসাইড, ওয়াল্টার কে অ্যান্ডারসন। 3. সাভারকর ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, রাজধর্মের নতুন দিগন্ত। রাজধর্মের নতুন দিগন্ত ড শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের রাজনৈতিক উত্তরণ ঘটেছিল সাভারকরের হাত ধরেই। হিন্দু মহাসভায় যোগদান: সাভারকরের প্রভাবেই শ্যামাপ্রসাদ 1939 সালে হিন্দু মহাসভায় যোগ দেন এবং পরে এর কার্যকারী সভাপতি হন। সাভারকর যখন অসুস্থ হয়ে পড়েন তখন শ্যামাপ্রসাদই মহাসভার হাল ধরেন। বিচ্ছেদ ও জনসংঘ প্রতিষ্ঠা: গান্ধী হত্যার পর হিন্দু মহাসভার উপর নিষেধাজ্ঞা জারি হলে শ্যামাপ্রসাদ এবং সাভারকরের মধ্যে কৌশলগত মতভেদ তৈরি হয়। শ্যামাপ্রসাদ চেয়েছিলেন মহাসভাকে সব ধর্মাবলম্বীদের জন্য খুলে দিতে, ন্যাশনালিস্ট পার্টি হিসেবে, কিন্তু সাভারকর তা মানেননি। শেষ পর্যন্ত 1951 সালে আরএসএসের সমর্থনে শ্যামাপ্রসাদ তৈরি করেন ভারতীয় জনসংঘ, যা আজকের বিজেপির পূর্বসূরি। তথ্যসূত্র সাভারকর, আ কন্টেস্টেড লেগেসি, বিক্রম সম্পদ এবং শ্যামাপ্রসাদ মুখার্জি, লাইফ অ্যান্ড টাইমস, তথাগত রায়। অডিও বুকের জন্য এই অংশের তথ্যসূত্র: 1. কপুর কমিশন রিপোর্ট 1959। গান্ধী হত্যার ষড়যন্ত্রের তদন্তের জন্য গঠিত এই কমিশন সাভারকর সম্পর্কে যে মন্তব্য করেছিল তা আজও বিতর্কের কেন্দ্র। 2. ওয়াই আই কিল্ড দ্য গান্ধী, নাথুরাম গডসের জবানবন্দি। 3. ভারত সরকারের ইন্টেলিজেন্স ব্যুরো আইবি রেকর্ড 1948-50। রাজনীতি, মামলা আর বিতর্কের এই চক্কর থেকে মুক্তি পেয়ে সাভারকর যখন শেষ বয়সে পৌঁছালেন তখন তিনি দেশবাসীর জন্য এক অদ্ভুত বার্তা দিলেন। তিনি অসুস্থ ছিলেন না, তবুও ঘোষণা করলেন তিনি আর বাঁচতে চান না। চিকিৎসা বিজ্ঞানের ভাষাকে বুড়ো আঙুল দেখিয়ে কেন তিনি স্বেচ্ছায় মৃত্যুকে বেছে নিলেন? কি ছিল তার সেই আত্মার্পণ দর্শন? শুনুন এই অডিও বুকের শেষ এবং সবচেয়ে মর্মান্তিক অধ্যায়ে মৃত্যুঞ্জয় সাভারকর, অধ্যায় 5, মৃত্যু, এক স্বেচ্ছায় গ্রহণ করা সমাপ্তি, আত্মার্পণ বনাম আত্মহত্যা। 1. প্রায়োপবেশন বা স্বেচ্ছায় অনশন 1966 সালের 1 ফেব্রুয়ারি। সাভারকর ঘোষণা করলেন তিনি আর অন্ন গ্রহণ করবেন না, এমনকি ওষুধ খাওয়াও বন্ধ করে দিলেন। তার এই সিদ্ধান্তের নাম ছিল প্রায়োপবেশন। কেন এই সিদ্ধান্ত? সাভারকরের যুক্তি ছিল অত্যন্ত স্পষ্ট। তিনি বিশ্বাস করতেন মানুষের জীবনের লক্ষ্য যখন পূর্ণ হয়ে যায় এবং শরীর যখন আর সমাজ বা দেশের কোনো কাজে লাগে না, তখন মৃত্যুর জন্য অপেক্ষা করা নিরর্থক। দর্শন:
তিনি একে আত্মহত্যা বলতেন না। তার মতে হতাশা থেকে মানুষ আত্মহত্যা করে, কিন্তু কর্তব্য পালন শেষে মহৎ উদ্দেশ্যে প্রাণ ত্যাগ করা হল আত্মার্পণ। 2. শেষ দিনগুলোর দিনলিপি। ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। সারা দেশ তখন রুদ্ধশ্বাসে অপেক্ষা করছে। চিকিৎসকরা বারবার অনুরোধ করলেও তিনি জলস্পর্শ করেননি। 26 ফেব্রুয়ারি 1966 সকাল 11:10 বোম্বেতে, বর্তমান মুম্বাই, তার নিজ বাসভবন সাভারকর সদনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল 83 বছর। তথ্যসূত্র: এই ঘটনার বিস্তারিত বিবরণ পাওয়া যায় সাভারকরের নিজের লেখা প্রবন্ধ আত্মহত্যা কি আত্মআর্পণ, সুইসাইড অর সেলফ স্যাক্রিফাইস, এবং তার প্রয়াণের পর প্রকাশিত দ্য টাইমস অফ ইন্ডিয়া ও দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের 1966 সালের ফেব্রুয়ারির আর্কাইভ থেকে। 3. শেষ ইচ্ছা, এক সংস্কারমুক্ত অন্ত্যেষ্টিক্রিয়া। মৃত্যুর আগেও সাভারকর তার যুক্তিবাদী ও সংস্কারমুক্ত চিন্তার পরিচয় দিয়ে গেছেন। ইচ্ছা: তিনি নির্দেশ দিয়েছিলেন তার মৃত্যুর পর যেন কোনো প্রচলিত ধর্মীয় আড়ম্বর যেমন 10 পিণ্ডি বা 13 দিনের শ্রাদ্ধ না করা হয়। বৈদ্যুতিক চুল্লি: তিনি চেয়েছিলেন তার দেহ যেন কোনো খোলা চিতার বদলে বৈদ্যুতিক চুল্লিতে দাহ করা হয়। তিনি মনে করতেন মৃতদেহের পেছনে ঘি বা কাঠ অর্থহীন। তথ্যসূত্র: বিক্রম সম্পতের বই সাভারকর আ কন্টেস্টেড লেগাসি এবং সাভারকরের উইল। শেষ হল এক ঝোড়ো জীবনের গল্প। সাভারকর চলে গেছেন ঠিকই, কিন্তু রেখে গেছেন এক বিতর্কিত উত্তরাধিকার। তিনি কি সত্যিই বীর, যিনি স্বাধীনতার জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন, নাকি তিনি এমন এক বিভাজনের রাজনীতির বীজ বপন করেছিলেন যা আজও ভারতকে তাড়া করে বেড়ায়? প্রিয় শ্রোতা, ভয়েস অফ অডিও বুকের আজকের এই বিশেষ আয়োজনের শেষে আপনার কাছে 3টি প্রশ্ন। 1. সাভারকরের ক্ষমার আবেদন কি তার কৌশল ছিল, নাকি তা ব্রিটিশদের কাছে নতি স্বীকার? 2. গান্ধীজির অহিংসা আর সাভারকরের সশস্ত্র হিন্দুত্ব আজকের ভারতের জন্য কোন পথটি বেশি প্রাসঙ্গিক? 3. তার স্বেচ্ছায় মৃত্যু বা আত্মার্পণের সিদ্ধান্তকে আপনি কি সমর্থন করেন? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। আপনার একটি মন্তব্য আমাদের পরবর্তী গবেষণায় উৎসাহিত করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী অধ্যায়ে। এই অডিও বুকের প্রধান তথ্যসূত্রসমূহ: Savarkar, Echoes from a Forgotten Past and a Contested Legacy, Vikram Sampath. The Life of Vinayak Damodar Savarkar, Dhananjay Keer. Savarkar and Hindutva, A.G. Nurani. Report of the Commission of Inquiry into Conspiracy to Murder Mahatma Gandhi, Kapoor Commission. National Archives of India, Home Department Files on Cellular Jail and Internment.